বিরোধীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লুফা, সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। 10 জেলায় করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু, 20 মিনিটেই ফল। পর্যায়ক্রমে সারা দেশেই একই সুবিধা। ভাসানচরে আবাসন সহ নানা সুবিধায় খুশি রোহিঙ্গারা। কক্সবাজার ক্যাম্পে ভুল তথ্যে বিভ্রান্তির অভিযোগ। বিদ্যুৎ প্রকল্পের জন্য ব্রহ্মপুত্রে বাঁধ দিচ্ছে চীন। লাভের আশা পানি বিশেষজ্ঞের, ক্ষতির শঙ্কা পরিবেশবিদদের। করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব নেই এমন জেলাগুলোর মধ্যে প্রথম ধাপে 10 জেলায় আজ থেকে শুরু হয়েছে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। দ্রুত সময়ে নমুনা পরীক্ষার ফল পেতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এ কাজের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দিয়েছে আইইডিসিআর। আগে করোনা টেস্টের ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হলেও অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয় খুশি সাধারণ মানুষ। মেহেরপুরে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে তা কুষ্টিয়ায় পাঠাতো স্বাস্থ্য বিভাগ। শনিবার থেকে করোনা শনাক্তে 250 শয্যার জেনারেল হাসপাতালে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। প্রথম দিনে করোনা পরীক্ষার জন্য নির্দিষ্ট বুথে আসেন জ্বর, সর্দি, কাশি আক্রান্ত অনেকেই। প্রথম ধাপে 500 কিট সরবরাহ করা হয়েছে মেহেরপুরে। জ্বর, সর্দি, কাশি এই ধরনের রোগ নিয়ে যারা আসবে তাদেরকে আমরা এই পরীক্ষার আওতায় নিয়ে আসবো। যদি পজিটিভ হয় তাকে আমরা কনফার্ম হিসাবে চিহ্নিত করে সেবার আওতায় নিয়ে আসবো, চিকিৎসার আওতায় নিয়ে আসবো। আর যদি নেগেটিভ হয় তখন আমরা আরো কনফার্মেশন করার জন্য আরটিপিসিআর ল্যাবে পাঠাবো। গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, জয়পুরহাট ও পটুয়াখালীতেও শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। এসব জেলায় আগে করোনা টেস্টের ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়ায় কম সময়ে সহজেই করোনা সংক্রমণের বিষয়ে জানতে পারবেন তারা। যারা টেস্ট করছে তারা 1 সপ্তাহ 15 দিন ঘুরে রেজাল্ট নিয়েছে, আর আমরা সাথে সাথে রেজাল্ট পাইতেছি। আর সেই বরিশাল, ঢাকা আমাদের পাঠানোর দরকার নাই, আমরা এখানেই বসে রিপোর্ট দিতে পারবো। সিলেটে এবছরের এপ্রিল থেকেই পিসিআর এর নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর সাথে যুক্ত হলো অ্যান্টিজেন টেস্টও। ওসমানী মেডিকেল কলেজের তত্ত্বাবধানে এই টেস্ট করাবেন আইইডিসিআর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্যাথোলজিস্টরা। অ্যান্টিজেন টেস্টের আগে আমরা ট্রায়ালও করেছি, আমাদেরকে কিছু টেস্ট কিট দেওয়া হয়েছিল এবং তার আলোকে আজকে থেকে শুরু হচ্ছে সেখানে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ে বিকালেই আমরা 500 কিট পেয়েছি, আর কি টেস্ট কিট পেয়েছি। মাত্র 100 টাকা দিয়ে অ্যান্টিজেন টেস্ট করানো যাবে নির্ধারিত হাসপাতালে। 20 থেকে 30 মিনিটের মধ্যে মিলবে করোনার ফল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু 10 জেলায় নয়, পর্যায়ক্রমে দেশব্যাপী করোনা রোগী শনাক্তে অ্যান্টিজেন টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দ্রুততম সময়ে করোনা পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় টেস্টের সংখ্যা বাড়াতে কয়েকদিনের মধ্যেই সারা দেশে ভ্রাম্যমাণ পরীক্ষাগার চালুর ঘোষণা দেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। দেশে বর্তমানে আরটিপিসিআর টেস্টে করোনা পরীক্ষার ফল পেতে 24 ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগে। তাই করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে 10 জেলায় শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। শনিবার সকালে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, নানা কারণে সাধারণ মানুষের মধ্যে করোনা টেস্ট নিয়ে অনীহা রয়েছে। তাই সহজে ও কম সময়ে পরীক্ষার জন্যই অ্যান্টিজেনের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের মানুষকেই এই সুবিধা দেয়া হবে। আরটিসি-পিসিআর এর মাধ্যমে যেসব জেলায় পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, সেসব জেলার মানুষের জন্য অ্যান্টিজেন টেস্ট করা হবে। টেস্ট করার জন্য যা যা প্রয়োজন, ফ্যাসিলিটি যা দরকার আছে, কিটস বলেন, অন্যান্য জিনিস যেটা আছে, এগুলো সবই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিশেষজ্ঞদের মতের ভিত্তিতেই পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। সারা দেশে আরটিসি-পিসিআর মেশিনের পাশাপাশি সব মানুষ যেন করোনা পরীক্ষার সুযোগ পায়, সেই ব্যবস্থা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ ল্যাব স্থাপনেরও ঘোষণা দেন তিনি। এই টেস্টটা আমরা চালু করেছি খুব দ্রুততার সাথে রেজাল্ট দেওয়ার জন্য, এবং এটা স্পটে গিয়ে করা যায়। এতে কোনো আলাদা মূল্য লাগছে না, নতুন করে কোনো ফিও আমরা দিচ্ছি না।
এবং এটা বলা হয়েছে ফলস নেগেটিভ হতে পারে। পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেটে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। এই টেস্টের মাধ্যমে 15 থেকে 30 মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। তবে যেসব ফল নেগেটিভ আসবে তা আবারও RT-PCR-এ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বরিশাল ও সিলেটে PCR ল্যাবে করোনার পরীক্ষা বন্ধ রয়েছে। এর মধ্যে ত্রুটি সারাতে বরিশাল মেডিকেলের PCR মেশিন সকালে ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার রাত থেকে PCR মেশিনে হিট ব্লক ইউনিট অচল হয়ে পড়ায় নমুনা পরীক্ষা বন্ধ করা হয়। শুক্রবার তা পরীক্ষার জন্য ঢাকা থেকে টেকনিক্যাল টিম বরিশালে যান। পরে সার্ভিসিংয়ের জন্য মেশিনটি ঢাকায় নিয়ে আসা হয়। টেকনিশিয়ানরা জানিয়েছেন ত্রুটি সারতে অন্তত 8 থেকে 10 দিন সময় লাগবে। গতকাল থেকে বরিশালের নমুনা ভোলা ও ঢাকায় পাঠানো হচ্ছে। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে PCR ল্যাবেও যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার থেকে পরীক্ষা বন্ধ রয়েছে। এজন্য সাময়িক বন্ধে আছে নমুনা পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম। যারা বিদেশ যেতে চান তাদের পরীক্ষা ওই ল্যাবেই হতো। এতে বেশি বিপাকে পড়েছেন প্রবাসীরা। তাদের ছুটতে হচ্ছে ঢাকায়। নগরবাসীর মধ্যে করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানী জুড়ে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার রাজধানীর নিউ মার্কেট, লালবাগ, উত্তরা সহ বেশ কটি জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরায় জরিমানা করা হয়। তবে অভিযানের পরই আবার পাল্টে যায় চিত্র। অনেককেই দেখা যায় কেনাকাটা করছেন মাস্ক ছাড়াই। আমরা প্রতিবেদনটি ছুটির দিন শনিবারেও রাজধানীর বিভিন্ন এলাকায় মাস্ক ব্যবহার নিশ্চিতে ছিল অভিযান। নগরীর ব্যস্ততম এলাকা নিউ মার্কেটে কয়েক দফা অভিযান পরিচালিত হলেও এখনও অনেক দোকানি মাস্ক ছাড়াই বেচাকেনা করছেন। মাস্ক না পরার জন্য কেউ কেউ দিচ্ছেন নানা অজুহাত, আবার অনেক বিক্রেতা মেনে চলছেন সরকারি নির্দেশনা। মাস্ক প্যাকেট কিনে রাখছি, আমি কিনে রেখে কেউ যদি মাস্ক পরে না আসে আমি একটা দেই। 300 টাকা করে জরিমানা করতেছে। কাস্টমার বেশি আছে তাহলে আমরা মাস্ক অল টাইম থাকে, কাস্টমার চলে গেলে কিছুক্ষণের জন্য মাস্ক রাখি সাইডে। ক্রেতাদের অনেকের মধ্যেও মাস্ক পরিধানে রয়েছে অনীহা। মাস্ক রয়েছে কিন্তু আমার নিঃশ্বাসের সমস্যা, তো এই জন্য খুলছি। মাস্ক তো ছিল, আনতে মনে নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান বেশিরভাগ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, তবে যারা নিয়ম মানছেন না তাদের করা হচ্ছে জরিমানা। অভিযানে আসার পরপরই বেশিরভাগ দোকানেই মাস্ক পরা অবস্থায় পেয়েছি। এখন হতে পারে তারা হয়তো অভিযানের খবর পেয়ে পড়েছেন অথবা নিজস্ব সচেতনতা থেকেও পড়ে থাকতে পারেন। মাস্ক ব্যবহারে আইন প্রয়োগ নয়, সবাইকে নিজ উদ্যোগে সচেতন হওয়ার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,807 জনের। আর একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1,888 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বেশ কিছুদিন ধরেই করোনা সংক্রমণ শনাক্তের হার ঊর্ধ্বমুখী। 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনই করোনা রোগী শনাক্ত হয়েছে 2000-এর বেশি। তবে 5 ডিসেম্বর এসে শনাক্ত নামল 1,888-তে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে আগের দিনের চেয়ে 24 ঘন্টার ব্যবধানে বেড়েছে রোগীর মৃত্যু। শনিবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে 35 জনের। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানি হল 6,807 জনের। আর নতুন 1,888 জন রোগী শনাক্ত হওয়ায় মোট করোনা শনাক্ত হল 4,75,879 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে একদিনে আরও 2,457 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3,93,408 জন। 24 ঘন্টায় 13,540 জনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার 13.94%। বিশেষজ্ঞরা বলছেন শীত ও বায়ু দূষণের কারণে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। টিকা না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন তারা। মুখোশটা কিন্তু আমরা বলছি যে এটা টিকা না আসা পর্যন্ত টিকার বিকল্প। আমরা জানি না আসলে এই টিকাগুলো কতখানি কার্যকরী হবে। যদিও বলা হচ্ছে 90 থেকে 95% এটা সফল, কিন্তু এটা প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে এবং পুরোপুরি ট্রায়াল 3 শেষ করার আগেই এই কথা বলা হচ্ছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫,২৬,০০০। আক্রান্তের সংখ্যা ৬,৬৩,০০,০০০ বেশি। শুক্রবার বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬,৮৪,০০০, যা ৩ ডিসেম্বরের পর একদিনে সর্বোচ্চ। রাশিয়ায় নতুন করে প্রাণ গেছে ৫ শতাধিকের। আক্রান্ত ২৮,০০০-এর বেশি। শুক্রবার একদিনে নতুন শনাক্তের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে পাওয়া গেছে ২,২৩,০০০-এর বেশি রোগী। মারা গেছে ২,৬০০-র বেশি মানুষ। এদিকে করোনার ভ্যাকসিন সরবরাহ করার মতো পর্যাপ্ত তহবিল রাজ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছে নিউ জার্সির গভর্নর। মেক্সিকোতে করোনা পরিস্থিতির অবনতিতে নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। পর্তুগালে ২৩ ডিসেম্বর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে সরকার। রাশিয়ায় আজ থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন স্পুটনিক 5 প্রয়োগ। এরই মধ্যে টিকা গ্রহণে নিবন্ধন করেছে কয়েক হাজার মানুষ। তবে প্রথমে বয়স্কদের এই টিকা দেয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে মঙ্গলবার থেকে ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। শুক্রবার বিবিসির এক অনুষ্ঠানে একথা জানান দেশটির বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। তিনি জানান, টিকাদান কর্মসূচি শুরুর আগেই দেশটিতে ৮ কোটি ডোজ ভ্যাকসিন মজুদ হবে। অন্যদিকে মার্কিন নাগরিকদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার পর জনগণের ইচ্ছা অনুযায়ী টিকা সরবরাহ করা হবে বলে জানান তিনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছে ফাইজার ও মডার্না। আগামী ১০ ও ১৭ ডিসেম্বর এই দুই আবেদন নিয়ে বৈঠক করবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। অসচেতনতা, মাস্ক ব্যবহারে অনীহা ও স্বাস্থ্যবিধি না মানায় বেশিরভাগ জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। বাজার, অফিস, যানবাহন সবখানেই মাস্ক ছাড়াই ঘুরছে লোকজন। এমনকি সরকারের পক্ষ থেকে নো মাস্ক নো সার্ভিস ঘোষণা হলেও সরকারি বিভিন্ন দপ্তরে এর প্রতিফলন নেই। প্রশাসন নানা কর্মসূচি চালালেও এর তেমন প্রভাব নেই জনসাধারণের মধ্যে। দ্বিতীয় ধাপে বাড়ছে করোনা সংক্রমণ। গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য মতে ২ ডিসেম্বর থেকে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৯ জন। ৩ মাসের মধ্যে শেষ এক সপ্তাহে গাজীপুরে সর্বোচ্চ ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৭ জন। তবে আক্রান্তের হার বাড়লেও বাড়েনি সচেতনতা। মাস্ক ব্যবহার না করেই বের হচ্ছেন লোকজন। মাস্ক তো পরি কিন্তু খুলে রাখছি, খুলে একটু বাইরে আইছি। সব সময় তো নেই, আজকে একটু মনে ছিল না তো বাইরে চলে আসছিলাম। মানিকগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের চেয়ে নভেম্বরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের সামনে মাস্ক নেই, সেবা নেই স্লোগান থাকলেও তা মানা হয় না। তাড়াতাড়ি আসছি তো, মাল ভর্তি, এটা নেওয়ার জন্য তাড়াতাড়ি আইছি। মাস্ক আছে 2 বেলা করে প্রত্যেকটি উপজেলায়, জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং সেখানে আমরা মানুষকে জরিমানার থেকেও বেশি তাদের সচেতন করার চেষ্টা করছি এবং তাদেরকে মাস্ক দিয়ে আমরা চেষ্টা করছি যেন তারা এটা ব্যবহার করে। একই অবস্থা নারায়ণগঞ্জেও। বেশিরভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। তবে সাভারের প্রশাসনের তৎপরতায় কিছুটা হলেও মাস্কের ব্যবহার বেড়েছে। গাড়ি চালাইছি তবে এইমাত্র করলাম, নিঃশ্বাস নিয়ে সমস্যা। আমি মাস্ক পরছিলাম, খুলে ফেলছি, মানে নিঃশ্বাস ছাড়তে পারি না এই কারণে। মাস্কের ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে যে মানুষজনের সচেতনতার অভাব। কারণ অধিকাংশ মানুষই হচ্ছে যে নিজ থেকে চায় না মাস্ক পরার জন্য, বিভিন্ন অজুহাত দিয়ে থাকেন এবং তারা হঠাৎ করে একটু বিষয়টাকে হালকাভাবেও নিচ্ছেন অনেকে, আমরা দেখতে পাচ্ছি। সারা দেশেই মাস্ক ব্যবহার উদ্বুদ্ধ করতে প্রতিদিনই মামলা ও জরিমানা করা হচ্ছে। তবে সাধারণ মানুষ সচেতন না হলে সংক্রমণ কমানো যাবে না বলছে প্রশাসন। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় সাধারণ মানুষের কষ্ট দূর করা এবং দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতেই প্রণোদনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবির ৯৫তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে আয়োজন করা হয় বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বিজিবির চৌকস দলের কুচকাওয়াজ উপভোগ ও সালাম গ্রহণ করেন।
পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, করোনা থেকে দেশের মানুষের সুরক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে সরকার। নাগরিকদের জীবনের সুরক্ষা ও সুন্দর জীবন নিশ্চিতে এরই মধ্যে করোনা ভ্যাকসিন কেনার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের কষ্ট হয়, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে চাকরিজীবী শুরু করে আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে স্কুলের টিচার, সর্বশ্রেণী পেশার মানুষ, তাদের যাতে কষ্ট না হয় তার জন্য আমরা প্রণোদনা দিয়ে যাচ্ছি। এই করোনা ভাইরাসের সময় সকলকে আমরা এভাবে সহযোগিতা করছি যাতে সকলেই তার অবস্থানে সুরক্ষিত থাকতে পারে। এর আগে সীমান্তে চোরাচালান, মাদকসহ সব ধরনের অপতৎপরতা বন্ধে বিজিবিকে সবসময় তৎপর থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, বিজিবির কার্যক্রম আধুনিকায়নে অত্যাধুনিক সরঞ্জাম প্রদান করা হয়েছে। বাহিনীর শক্তি বৃদ্ধিতে নিয়োগ দেওয়া হচ্ছে জনবল। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে, সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাহিনীর শৃঙ্খলা মেনে চলতে বিজিবির নতুন সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 12 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হাম রুবেলা টিকা দেয়া। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় এবার 9 মাস থেকে 10 বছরের নিচে শিশুদের এই টিকা দেয়া হবে পাড়া মহল্লায়। আজ থেকেই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের আশা এবার তারা টিকাদানে অংশ নেবেন। ভাইরাসজনিত রোগ হাম, শিশুরাই এতে আক্রান্ত হয় বেশি। জ্বর, গা ব্যথা, চোখ মুখ ফুলে ওঠা ও র্যাশের মধ্য দিয়ে প্রকাশ পায় এর লক্ষণ। উপসর্গের দিক থেকে রুবেলাও তাই। তবে গর্ভবতীর রুবেলা হলে গর্ভপাত বা অসুস্থ শিশুর জন্ম হতে পারে। 2014 সালের পর দেশে বাড়তে থাকে হাম রুবেলার প্রকোপ। সে বছর থেকেই একসঙ্গে রোগ দুটির টিকা MR দেয়া হচ্ছে। এবছর 5 ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে তা শুরু হচ্ছে 12 ডিসেম্বর। 3 সপ্তাহের বদলে কর্মসূচি চলবে 6 সপ্তাহ। মধ্যে 2014 পরে যেটা দেখা গেছে যে আমাদের মাঝে মাঝে হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা থেকেও আমরা মুক্ত হতে চাই। এই শিশুদেরকে যদি হাম এবং রুবেলার রোগ থেকে মুক্ত করতে পারি তাহলে আমাদের দেশের শিশু মৃত্যুর হারটা কমবে। হাম ও রুবেলা নির্মূলে সারা দেশে 9 থেকে 10 বছরের নিচে প্রায় 3,40,00,000 শিশুকে দেয়া হবে MR টিকা। স্কুল বন্ধ থাকায় পাড়া মহল্লায় চলবে এই কর্মসূচি। আন্দোলন চললেও স্বাস্থ্য সহকারীরা টিকাদানে অংশ নেবে বলে আশা স্বাস্থ্য অধিদপ্তরের। যারা টিকা গ্রহণ করতে আসবে তাদের যেমন মাস্ক পরে আসতে হবে, এটা যেমন তাদের মাদের মাস্ক পরে আসতে হবে। আর যে জিনিসটা আছে, আমার কর্মীদের আমরা স্যানিটাইজার এবং মাস্ক দেবো যাতে তারাও মুক্ত থাকে। আমরা ওয়ার্ড ভিত্তিক যে আমাদের টিকা কেন্দ্র, নির্দিষ্ট টিকা কেন্দ্র ছাড়াও অতিরিক্ত 2টা টিকা কেন্দ্র করব, যাতে একটা ওয়ার্ডকে আমরা যে সংখ্যায় শিশু আছে এদেরকে 3 ভাগ করতে পারি। 3 ভাগ করে 2 সপ্তাহ ওখানে ক্যাম্পেইন করব। এই 2 সপ্তাহ পরে আমরা 2 নম্বর ওয়ার্ডে চলে যাব এবং তারপরে 3 নম্বর ওয়ার্ড। এইভাবে আমাদের 6 সপ্তাহ ব্যাপী চলবে। শিশুদের সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমাতে 1979 সাল থেকে হাম আর 2012 সাল থেকে দেয়া হচ্ছে রুবেলার টিকা। 2023 সালের মধ্যে দেশ থেকে হাম রুবেলা দূর করতে চায় সরকার। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নিয়োগ বিধি সংশোধন এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। টানা 10 দিনের মতো কর্মবিরতিতে বন্ধ রয়েছে নিয়মিত টিকা ও সেবাদান কর্মসূচি। বরিশাল সদর উপজেলার 66 জন স্বাস্থ্য সহকারী সকাল থেকে স্বাস্থ্য মিলনায়তনে অবস্থান নিয়ে ধর্মঘট করেন। সকাল 9টায় টাঙ্গাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন করেন স্বাস্থ্য সহকারীরা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে আজ পূর্ব নির্ধারিত টিকা দিতে না পেরে অনেক অভিভাবকই ক্ষোভ জানিয়েছে। 5 দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি চলছে ঝিনাইদহ, নাটোর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায়। যারা স্বাস্থ্য পরিদর্শক তাদের 11, সহস্বাস্থ্য পরিদর্শক 12 এবং স্বাস্থ্য সহকারী 13। এই 13তম গ্রেড আমাদের দীর্ঘদিনের দাবি। এই দাবি যখনই সরকার বা কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে তখনই আমরা মাঠে ফিরে যাব।
রাজধানীর দোলাইপাড়ে ভাস্কর্যের পরিবর্তে মুজিব মিনার নির্মাণের প্রস্তাব দিয়েছেন আলেমরা। সকালে যাত্রাবাড়ি মাদ্রাসায় ভাস্কর্য নিয়ে বৈঠকে বসেন আলেমরা। 4 ঘন্টারও বেশি সময় আলোচনা শেষে গণমাধ্যম কর্মীদের সামনে 5টি প্রস্তাব তুলে ধরা হয়। এতে ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর 99 নাম খচিত মুজিব মিনার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান আলেমরা। সভার বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত আলেমদের নিঃশর্ত মুক্তি দিয়ে মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। প্রথম ধাপে ভাসানচরে আসা রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবার আগ পর্যন্ত সেখানেই থাকতে চান। সেই সাথে যত দ্রুত সম্ভব রোজগারমূলক কাজে যুক্ত হতে চান তারা। ভোটটা অন্য সাধারণ শীতের মতোই, কিন্তু ভাসানচরের এই অস্থায়ী বাসিন্দাদের কাছে এর আবেদনটাই ভিন্ন। নতুন ঠিকানায় প্রথম দিনের শুরু, হাজারো প্রশ্ন, হাজারো প্রত্যাশা, যেমনটা জানাচ্ছিলেন এই 4 সন্তানের বাবা মা। এটা তো একটু ভালো লাগছে আর কি, আরো যদি মনে করো তাকি জানে তোর আলাম পরিবার যদি হয় আরো ভালো লাগবো। সরকার বললে এখন শিক্ষা করাইবো, লেখাপড়া করাইবো, চৌরি করতে যারা চৌরি দিব, যাতু জিয়াং করতে মানে হিয়াং করে নিরাপত্তা রাখিব। রহিমের সঙ্গে একমত ভাসানচরে আসা বাকি রোহিঙ্গারাও। কক্সবাজার আশ্রয় শিবিরে ভাসানচর সম্পর্কে অনেকেই এখনো ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে জানালেন তারা। ওখানে নিয়ে যায় মানে কষ্ট দেবে। এখানে তো আমরা অনেকে রোহিঙ্গারা বলতো এরকম কথা, আমরা তো মিটিংয়ে শুনেছি আমরা আমাদেরকে এখানে নিরাপত্তা দেবে। দ্বীপের মধ্যে আমরা উঠা দেখছি যে একদম পাকা রোড, এই পাকা ঘরবাড়ি। রোববার ভাসানচরের রোহিঙ্গাদের জন্য রেশন পদ্ধতি চালু করবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। শুধু তাই নয়, এখানে যারা থাকছেন তারা চাইলেই কক্সবাজার আশ্রয় শিবিরে গিয়ে দেখা করতে পারবেন তাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। তাদের মালামাল তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমরা আশা করা যায় আজকে বা কালকের মধ্যে ফুড কার্ড দিয়ে দিব। আমাদের এনাফ খাদ্য আছে, আমরা প্যাকেজ করেছি, তাদেরকে আমরা আগামীকাল থেকে খাদ্য বিতরণ করব। তারা নিজেদের রান্না নিজেরা শুরু করবে। 13,000 একর আয়তনের এই দ্বীপে 1 লাখ রোহিঙ্গার আর্থসামাজিক উন্নয়নে নানা ব্যবস্থা করেছে সরকার। আর সেই সুযোগ নিতে আগ্রহী রোহিঙ্গাদের প্রথম দলটি এখানে আসে শুক্রবার, যারা সংখ্যায় 1642 জন। ক্ষেত কলা করতে চাই আর মাছটা চাই হাইতে চাই, এগুলা যদি সুবিধা যদি হারা যদি সুবিধা দিয়ে দেয় আর অনেক খুশি হবে। ঘর ভালো ঘর হলে বাঙাচোরা ভালো ঘর। ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ, আনসার, নৌবাহিনী ও কোস্টগার্ড। এই আশ্রয় প্রকল্পে 120টি গুচ্ছগ্রাম বা ক্লাস্টার হাউস আছে। তার মধ্যে প্রথম দলটি থাকছে মাত্র 4টিতে। রোহিঙ্গাদের এই দলটির খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। তবে এখানকার মূল চ্যালেঞ্জ হবে এই দলটিকে আর্থসামাজিক উন্নয়নের সাথে যুক্ত করাটাই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা জানান। কাদের বলেন, একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু। এদেশে একটি মহল আছে যারা মুখে গণতন্ত্র বললেও তারা আচরণে, তাদের কর্মকাণ্ডে কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয়। সাম্প্রদায়িক অপশক্তি আছে, এরা গণতন্ত্রের শত্রু। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রের বিকাশ চায় না। গণতন্ত্র একটা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে আলেমদের বিতর্কে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত আলোচনা সভায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ভাস্কর্য ও মূর্তি ইস্যুতে দেশের চলমান বিতর্ক নিয়ে আলেমদের অযথা বিতর্কে না জড়িয়ে গণতন্ত্রের আন্দোলনে আসার পরামর্শ দেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, দ্রব্যমূল্য কমছে না, অথচ কিছু টাকা পেয়ে সরকারের কথায় নাচছে একদল। ভাস্কর্যের বিরোধিতা না করে মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে সোচ্চার হতে আলেমদের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আলেমগঞ্জ শ্রদ্ধেয়, তাদের সব বিতর্কে জড়ানো উচিত নয়।
মাদ্রাসায় কেন ছাত্র ধর্ষণ হয়, কিভাবে তা বন্ধ করা যায় তা নিয়ে আলেমদের ভূমিকা রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমি অনুরোধ করেছি আপনারা এইসব বিতর্কে যাবেন না, এতে ইসলামের ক্ষতি হয়। আলেমগণ, আপনাদের একটা বড় দায়িত্ব, আপনারা শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাদের নামে, মাদ্রাসার শিক্ষকের নামে, ইমামদের নামে যৌন নিপীড়ন বলাৎকারের প্রশ্ন কেন আসবে? বরঞ্চ মানবিক কারণে আপনাদেরকে এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাতে কোনো এক সময় ভাস্কর্যটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। সকালে নির্মাণ শ্রমিকরা ভাস্কর্যটির বিভিন্ন অংশ ভাঙা দেখতে পান। পুলিশ সুপার SM তানভীর আরাফাত জানিয়েছেন, ভাস্কর্য বিরোধীরা এই কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভির ফুটেজ ও ক্রিমিনাল রেকর্ড যাচাই করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠন। আগামী 16 ডিসেম্বর ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য প্রস্তুত করছিল কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ। ইয়ারলং সাংপো বা ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ প্রকল্প করা নিয়ে চলছে বিতর্ক। পরিবেশবাদীরা বলছেন, প্রকল্পের জন্য বাঁধ দেয়া হলে মরে যাবে বাংলাদেশের প্রধান নদ নদী। মিঠা পানির আকাল দেখা দেওয়ার পাশাপাশি ব্যাহত হবে কৃষি। তবে এমন দাবি নাকচ করে নদী গবেষক আইনুন নিশাত বলেছেন, অংশীদারির ভিত্তিতে ভারতকে সঙ্গে নিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হবে বাংলাদেশ। তিব্বতে উৎপন্ন হওয়া ইয়ারলাং সাংপো বা ব্রহ্মপুত্র নদ ভারতের অরুণাচল হয়ে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা নামে। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত 1760 মাইল দীর্ঘ এই নদ ভাটির প্রায় সব নদ নদীর পানি যোগান দেয়। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী বছর থেকে তিব্বতের ব্রহ্মপুত্র নদের ওপর জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে চীন। এই ড্যাম থেকে বছরে 6 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা থেকে বছরে আয় হবে $300 কোটি। পরিবেশবাদী সংগঠন বাপা মনে করে, ড্যামের কারণে শুকিয়ে যাবে দেশের প্রধান নদ নদী। তবে নদী গবেষক আইনুন নিশাত মনে করেন, এই ড্যাম নির্মাণ হলে বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় বন্যা কমে যাবে। চীন যদি বৃহৎ আকার ড্যাম তৈরি করে, তাহলে অরুণাচল, আসাম, এমনকি বাংলাদেশেও বন্যার ক্ষেত্রে কিছুটা উপকার হবে। নদীতে নৌ চলাচল ভালো হবে। তবে যদি ওই জলাধার থেকে পানি প্রত্যাহার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়, তাহলে বিপদ। ইয়ারলাং সাংপো যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ওটার পানি যদি রেগুলেটেড হয়, তাহলে ব্রহ্মপুত্র নদীর যে প্রাকৃতিক ধারা, সেই প্রাকৃতিক ধারা ক্ষতিগ্রস্ত হবে। তার পানিকে আটকে রেখে তার ব্যবস্থাপনা করতে চাইবে এবং সে যখন সেটা করবে, তখন নিচের দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। পরিবেশ বাঁচাও আন্দোলনের মতে, ড্যামের নিচে পানি আটকে রাখবে চীন, যা ভাটির জন্য চরম ক্ষতির কারণ হবে। তবে আইনুন নিশাত মনে করেন, ড্যামটি নির্মাণ হলে মেগা বিদ্যুৎ প্রকল্পের অংশীদারি হিসেবে লাভবান হবে বাংলাদেশ। এই অভিন্ন নদীতে সকলেরই বেনিফিট পাওয়া উচিত। বাংলাদেশ সরকারের উচিত হবে ওই ড্যাম নির্মাণে অর্থ লগ্নি করা। আমরা যদি 10% টাকাও দেই সেখানে, তাহলেও বিদ্যুতের উপরে আমাদের একটা দাবি আসবে। আমরা যেহেতু ভাটির দেশ, আমাদের উজানের যে কোনো হস্তক্ষেপের বিরোধিতা করা আমাদের প্রয়োজন। এই ক্ষেত্রে ভারতকে যদি সহযোগিতা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল অবস্থান হওয়া উচিত। পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র বলছে, ইয়ারলং সাংপো ড্যাম নির্মাণ নিয়ে চীনের সঙ্গে এরই মধ্যে সচিব পর্যায়ে বৈঠক করেছে বাংলাদেশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশের এ পর্যায়ে জানাবো খেলার খবর, আর তার আগে জানাবো শিরোনাম। খুলনা বরিশালের পর রাজশাহীর আগ্রহে মাশরাফি। টি-20 কাপে ট্রাম্প কার্ড হবেন ম্যাশ, ভাবনা রাজশাহী ম্যানেজমেন্টের। কাতার লজ্জায় নড়ে চড়ে বসেছে বাফুফে। নিচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানসিকতায় পিছিয়ে থাকায় বড় হার, মত সাবেক।
বঙ্গবন্ধু টি-20 কাপে দারুণ গতিতে ছুটছে চট্টগ্রামের জয়রথ। ঢাকার বিপক্ষে জিতে শেষ চারে অবস্থান প্রায় পাকা করার সুযোগ সালাউদ্দিনের শিষ্যদের। অন্যদিকে টানা 2 জয়ে লড়াইয়ে ফেরা খুলনা এখনও সন্ধানে আছে সেরা কম্বিনেশনের। খুলনার বিপক্ষে জিতে এগিয়ে যাওয়ার সুযোগ রাজশাহীর। গুরুত্বপূর্ণ ম্যাচে অলরাউন্ডার সাইফুদ্দিনকে ফিরে পাবার অপেক্ষায় রাজশাহী ম্যানেজমেন্ট। গো বিগ অর গো হোম, ছোট ফরম্যাটে বড় হতে চায় বড় শট খেলার সামর্থ্য। তাই বলে কি অস্বীকার করা যাবে সিঙ্গেল বা স্ট্রাইক রোটেশনের মাহাত্ম্য? আর যাই হোক, লিটন দাস অন্তত একমত হবেন না। শট সিলেকশনে নিয়ন্ত্রণ এনেই যে খুঁজে পেয়েছেন সাফল্যের রেসিপি। মিশন টি-20তে সঙ্গী সৌম্যকে সাথে নিয়ে প্রায় অপ্রতিরোধ্য টাইগার ওপেনার। ব্যাট হাতে যখন এত অবদান লিটনের, তখন বাড়তি দায়িত্বে কি কিছু ছাড় দেয়া সম্ভব? কিপিং গ্লোভস হাতে মিঠুনের কসরত ইঙ্গিত দেয় ভাবনাটা অমূলক নয় একেবারে। আসলে চট্টগ্রামের সাফল্যের পেছনে বড় রহস্য এটাই, দল হিসেবে খেলতে পারা। নিজস্ব কাজের বাইরে বাড়তি দায়িত্ব এলে ঘাবড়ে যাচ্ছে না কেউ। আউট অফ দ্য বক্স সিচুয়েশনে সমাধান এসে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। সবসময় বোলিং লাইন আপের জন্য চ্যালেঞ্জিং থাকে টি-20 খেলায়, তো পজিটিভভাবে নিচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু করবো আমরা। এগ্রেসিভ ভাবটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, আর এটা অভ্যাস আর কি, বোলিং করে আমার অটোমেটিক চলে যায়, সেটা আমার কোনো মানে আগে থেকে কোনো প্ল্যানিং থাকে না। অগ্রজ মুস্তাফিজুর রহমানের সাথে জুটিটা জমেছে বেশ। ফিজ শরীফুল জুটি আসরে এখন পর্যন্ত তুলে নিয়েছে 19 উইকেট। আক্রমণাত্মক ক্রিকেটের বিজ্ঞাপনে দ্বিতীয় মুখোমুখিতে ঢাকাকে হারাতে চায় সালাউদ্দিনের শিষ্যরা। মুস্তাফিজ ভাইয়ের সাথে বোলিং করে খুব এনজয় করতেছি, কারণ উনি সবসময় প্রতি ওভারে যাওয়ার আগে বা বলের আগে ভালো অ্যাডভাইস দিয়ে থাকে, বা ম্যাচের পরে জিজ্ঞাসা করি যে সিচুয়েশন যদি ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে হবে, উনি সব কিছু অ্যাডভাইস দেয় সুন্দর করে। বড় নামে ঠাসা খুলনার জন্য বড় সমস্যা ধারাবাহিকতার ঘাটতি। প্রথম 5 ম্যাচে সাকিবের 55 রান বাড়াচ্ছে অপেক্ষা। সেরা কম্বিনেশন খুঁজে নেয়ার ব্যস্ততার মাঝেই আবার সামনে রাজশাহী। প্রথম মুখোমুখিতে খুলনার হার 6 উইকেটে। দ্বিতীয় পর্বের আগে আরও প্রকট সেরা 4-এর জন্য লড়াই। ইনজুরি পার্ট অফ দ্য ক্রিকেট। আমার মনে হয় আমি আগে যেরকম ছিলাম এর থেকে বেটার এখন আগের যে ফিটনেস ছিল এর থেকে আরও ইনক্রিজ হয়েছে। মানে আমার প্রিপারেশনটা ভালোই আছে, যে এখানে আসার পর যে আমাকে প্রিপারেশন নিতে হবে এমন না, বাট আমি বাড়ি থেকে প্রিপারেশন ছিল আমার। দারুণ শুরুর পর টানা 3 ম্যাচ হেরে কক্ষচ্যুত হবার শঙ্কায় রাজশাহী। খুলনার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ম্যানেজমেন্টের চোখ সাইফুদ্দিনের ফিটনেসে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা বরিশালের পর এবার রাজশাহীও আগ্রহ দেখিয়েছে মাশরাফিকে দলে নিতে। আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছে বিসিবির কাছে। মিরপুরের উইকেটে মাশরাফি হয়ে উঠতে পারেন ট্রাম্প কার্ড, এমন ভাবনা রাজশাহী ম্যানেজমেন্টের। একাধিক দল আগ্রহ দেখানোয় ফিটনেস টেস্টের পর লটারিতেই নির্ধারণ হবে কোন দলে খেলবেন মাশরাফি। টাইগার ক্যাপ্টেনের ট্যাগ ঝেড়ে ফেলেছেন। ফিটনেস, গতি কিংবা সুইং কোনোটাই আগের মতো ক্ষুরধার নয়। তারপরেও অভিজ্ঞতা মাশরাফিকে রেখেছে আলোচনার কেন্দ্রে। ইনজুরি কাটিয়ে অন্য 10 জনের মতোই ফিটনেস পরীক্ষা দেওয়ার অপেক্ষায় নড়াইল এক্সপ্রেস। তবে তাকে পেতে আগ্রহী বঙ্গবন্ধু টি-20 কাপের 5 দলের 3টি। রীতিমতো কারাকারি অবস্থা। করোনা আক্রান্ত হয়েছিলেন, পড়েছিলেন ইনজুরিতেও। সেসব পেছনে ফেলে দীর্ঘ বিরতির পর একাডেমি মাঠে বোলিং করেছেন। 4 ওভারের স্পেল দেখেছেন অনেকেই, হয়েছেন অবাক। অ্যাকিউরেসি, বলের উপর কন্ট্রোল বেড়েছে আগের চেয়ে। মিরপুরের উইকেট দিনে দিনে স্লো হচ্ছে, ফলে মাশরাফি হতে পারেন ট্রাম্প কার্ড। সেই ভাবনা থেকেই একের পর এক দল দেখাচ্ছে আগ্রহ। খুলনা বরিশালের পর রাজশাহীও মাশরাফিকে পেতে চাইছে। মাশরাফি যখন খেলবে এটা কিন্তু যে কোনো টিমের জন্য একটা বিশাল আমার মনে হয় যে সুযোগ, তাকে ইউজ করা বা তাকে খেলানোর। তো আমাদের টিম কম্বিনেশন আমরা সাইফুদ্দিনকে আসলে যেভাবে প্ল্যান করে এগিয়েছিলাম, টিমটা সাজিয়েছিলাম, সেই জায়গায় একটা বড় ধাক্কা খাওয়ার পরে সাইফুদ্দিনকে হোপফুলি আমরা পেতে যাচ্ছি। সঙ্গে যদি মাশরাফি হয় আমার মনে হয় যে টিমের স্ট্রেংথ অনেক বেড়ে যাবে। খুলনা সাকিব মাহমুদুল্লাহকে নিয়ে চমক দিয়েছে। মাঠের লড়াইয়ে যেমন পেয়েছে সাহস, তেমনই দল হিসেবে এসেছে আলোচনায়। এমন ব্র্যান্ড ভ্যালু একটা দলকে উৎসাহ দেয় দর্শক সমর্থন। মাশরাফিকে নিয়ে সেই কাজটাই করতে চায় রাজশাহী। মেডিকেল ডিপার্টমেন্টে একটা ক্লিয়ারেন্স নিয়েই তাকে মাঠে নামতে হবে। তো সেই জিনিসটা আমার মনে হয় যে খুব শীঘ্রই আমরা জানতে পারবো।
যেটা দেবাশিস দা আমাদেরকে বললেন যে আসলে ক্রিকেট বোর্ড থেকে একটা ইনস্ট্রাকশন আসবে এবং সেই অনুযায়ী তার মেডিকেল টেস্ট বা ফিটনেস টেস্টটা নেওয়া হবে, তারপরে আমরা জানতে পারবো। সো এটা আমার মনে আন্ডার প্রসেস। 2-3 দিনের মধ্যে ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা মাশরাফির। এরপর লটারির মাধ্যমে ঠিক হবে মাশরাফির দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারের বিপক্ষে বাজে হারের পর নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী বছর মালয়েশিয়া, থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা জানিয়েছে সভাপতি কাজী সালাউদ্দিন। বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচের আগে দীর্ঘ সময় কন্ডিশনিং ক্যাম্প করা হবে বলেও জানিয়েছেন তিনি। কাতারে গোল বন্যায় ভেসেছে জামালরা, চারিদিকে চলছে সমালোচনা। ফুটবলারদের পাশাপাশি অভিযোগের তীর ফুটবল ফেডারেশনের দিকেও। হতাশার সেই ম্যাচ কি দেখেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন? সত্যি কথা কি, আমি ম্যাচ দেখিনি। আমি ম্যাচ ওদের সাথে কথা বলছি, কমেন্ট্রি শুনতেছি, দেখিনি। বিকজ বাংলাদেশ খেললে আমি দিতে পারি না, আর আমার শরীরও ভালো ছিল না। ঘরের মাঠে নেপালের বিপক্ষে এক জয়ে আত্মবিশ্বাস খুঁজেছিল বেঙ্গল টাইগার্স। অন্যদিকে সাউথ কোরিয়া, ঘানার মতো শক্তিশালী দলগুলোর সাথে এই সময়টায় খেলেছে কাতার। বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচের আগে তাই তাড়াহুড়া করতে চান না বাফুফের সভাপতি। আমি প্রত্যেকটা খেলার আগে 4 সপ্তাহ ট্রেনিং সেশন চাই, 2 সপ্তাহ ফিজিক্যাল বল ওয়ার্ক, আর 2 সপ্তাহ আমি ম্যাচ খেলবো। আমি ম্যাচ খেলবো, আমার টার্গেট হলো আমি যে ম্যাচ খেলবো মালয়েশিয়ার সাথে, থাইল্যান্ডের সাথে, সুপিরিয়র টিমের সাথে। ঘরের মাঠে বাকি ম্যাচ আয়োজনে বড় অঙ্কের অর্থ প্রয়োজন জানিয়েছেন কাজী সালাউদ্দিন। অর্থ যোগানে কাজ শুরু করেছে বাফুফে। যে কাতারের এই টিম 1.5 বিলিয়নের টিম, তো সেই জায়গাতে আমাদের তো 1.5 বিলিয়ন না, আমাদের অন্তত মিলিয়নে থাকলেও আমাদের কিছু সহযোগিতা আমাদের লাগবে, নাহলে আমরা এই টিমকে শক্তিশালী করা বা এই টিমকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসে রাখা, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলানোর জন্য যেটা প্রয়োজন সেটা অর্থের প্রয়োজন আছে। বিশ্বকাপ বাছাইয়ে বাকি 3 ম্যাচে প্রতিপক্ষ ভারত, ওমান ও আফগানিস্তান। সূচি চূড়ান্ত না হলেও মার্চ ও জুনে হওয়ার সম্ভাবনা আছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। কম দামে বিদেশি মুদ্রা বিক্রি প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করার শতাধিক চক্র সক্রিয় দেশ জুড়ে। তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে এক মাদ্রাসা শিক্ষক ইমামের প্রায় 9 লাখ টাকা লুটে নেয়ার ঘটনায় 10 জনের একটি চক্র গ্রেপ্তারের পর এসব তথ্য জানাচ্ছে ডিবি। রাজধানীর রামপুরার একটি মাদ্রাসা থেকে বের হওয়ার পর অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা ইমাম সাহেবের। রিকশা চালক পরিচয় দেয়া ওই ব্যক্তি একটি সৌদি রিয়াল দেখিয়ে তা ভাঙিয়ে দেওয়ার অনুরোধ করেন। জোর অনুরোধের পর রিয়ালটি ভাঙিয়েও দেন তিনি। কিছুদিন পর আবারও ফোন দিয়ে রিকশা চালক পরিচয় দেওয়া সেই ব্যক্তি ইমাম সাহেবকে জানান সৌদি প্রবাসী এক ব্যক্তির 20 লাখ টাকার মুদ্রা আছে তার কাছে, যা মাত্র 5 লাখ টাকায় বিক্রি করতে চাইছে। লোভে পড়ে রাজি হয়ে মুদ্রাগুলো কিনে নেন ওই মাদ্রাসা শিক্ষক। কিছু দূর গেলেই ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া হয় তাকে। এরপর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় আরও 4,30,000 টাকা। মোট তারা এই 4,30,000 নিয়েছে, আর আগের প্রথম গ্রুপ নিয়েছে হলো 5 লক্ষ, মোট 9,30,000 টাকা। এভাবে তারা প্রতারণা করে এবং এক ধরনের ভয়ভীতি দেখে নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর 2.5 মাস তদন্ত শেষে এক চক্রের সন্ধান পায় ডিবি লালবাগ বিভাগ। যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চক্রের 10 সদস্যকে। ডিবি জানাচ্ছে চক্রটি 2 ভাগে ভাগ হয়ে কাজটি করে। প্রথমে আনিসুর রহমান বাবু রিকশা চালক সেজে মুদ্রা বিক্রি করিয়ে কমিশন দিয়ে সম্পর্ক তৈরি করে। পরে আবুল কালাম, হেমায়েতকে দিয়ে জাল মুদ্রা বিক্রি করে। ক্রেতা মুদ্রা কিনে ফিরতে গেলেই ডিবি সেজে আটক করে মহসিন, সেন্টু, সুলতান। গাড়িতে উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে টাকা লুটে নেয় শাহিন, জুয়েল, মোহব্বত ও কাইয়ুম। এই গ্রুপের সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে। এরা যেটা করে, কোর্টে আমরা প্রেরণ করার পরেই 2 দিন পরে জামিন নেয়। জামিন নিয়ে তারা আবার সেই পূর্ববর্তী অপরাধে ফেরত যায়। গোয়েন্দারা বলছেন সারা দেশে এমন শতাধিক চক্র সক্রিয়, যারা প্রতিদিনই কাউকে না কাউকে প্রতারণার জালে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। শতাধিক গ্রুপ রয়েছে যারা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে। প্রতিদিনই কোনো না কোনো মানুষ প্রতারিত হচ্ছে, কিন্তু শুধুমাত্র সচেতনতার অভাবে মানুষ এবং লোভের বশবর্তী হয়ে মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে।
এমন প্রতারণা থেকে বাঁচতে কম দামে বিদেশি মুদ্রা কেনার প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ গোয়েন্দা পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিনি কল বন্ধ না করে আখ মাড়াই অব্যাহত রাখার দাবিতে সোমবার থেকে 2 ঘন্টা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে আখ চাষি ও শ্রমিকেরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে চিনিকল আখ চাষি ও শ্রমিক ফেডারেশন জানায় দেশের সব মিলে এই কর্মসূচি পালিত হবে। শ্রমিক নেতারা অভিযোগ করেন, লোকসানের নামে ষড়যন্ত্র করে চিনিকল বন্ধ করা হচ্ছে। মিলের শ্রমিকেরা শুধু উৎপাদনের সঙ্গে জড়িত, অব্যবস্থাপনার দায় তাদের নয়। কর্পোরেশনের ভুল সিদ্ধান্তের জন্যই এই শিল্প ঘুরে দাঁড়াচ্ছে না বলে মন্তব্য করেছেন তারা। তারা বলেন, 6 মিলে আখ মাড়াই বন্ধের কারণে বেকার হয়ে পড়বেন অনেক শ্রমিক ও আখ চাষি। দেশের অর্থনীতির স্বার্থেই চিনিকল চালু করা দরকার বলে জানান তারা। 15 ডিসেম্বরের মধ্যে সব চিনিকলের মাড়াই শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা। যে আখ উৎপাদন না হলে, আখ প্লান্টেশন না হলে আপনি মিল ভবিষ্যতে চালাবেন কিভাবে? আজকে 6টা মিল বন্ধ হয়েছে, আগামীতে 9টা বন্ধ হবে। পরবর্তী পর্যায়ে বাকি 15টা সুগার মিল বন্ধ করবে এই চেয়ারম্যান এই রাস্তা হাঁটতেছেন। এবং এই চেয়ারম্যান সাহেব রীতিমতো আমার বিশ্বাস তিনি বেসরকারি চিনি কলগুলো যেগুলো আছে তার এজেন্ট হিসেবে কাজ করতেন। আর এই ছিল আজ রাত 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।